গল্পের নাম বৃষ্টির ধারায় প্রেমের বর্ষণ। কলমে মাহিরা ইসলাম, মাহি। গল্পের শেষ পর্ব। রাত ঘনিয়েছে অনেকখানি। আকাশের অবস্থা করুণ। যখন তখন ঝরতে পারে বর্ষণ। রুদ্র রুমে এসে দেখল তার প্রাণপ্রিয় বউ গভীর নিদ্রায় আচ্ছন্ন। রুদ্র ওর মাথার কাছে বসল নিঃশব্দে। তাকিয়ে রইল কিছুক্ষণ নিভৃতে। ইস, তার বাল্যকালের বউ। আজও শ্রেয়সীর ছোট্ট সময়ের কাণ্ডগুলো একদম স্পষ্ট তার চোখের সামনে ভাসে। একদিনের দেখায় কি জাদু করেছিল তার বউকে জানে। এই আদুরে মুখখানা দেখলেই তার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মেটাতে ইচ্ছা করে কয়েক বছরের তৃষ্ণা। কঠোর ব্যক্তিত্বের সুপারস্টার রুদ্র চৌধুরী তার বউয়ের প্রেমে দিশেহারা। তা কি কেউ জানে? হঠাৎ ফোনের রিংটোনে বিরক্ত হল রুদ্র। অসভ্য ফোন, তার কাজের সময় ও ডিস্টার্ব করবে। কেন রে, তুই হচ্ছিস জীবন ছাড়া যন্ত্র, তুই থাকবি চুপচাপ। ডিস্টার্ব কেন করবি? হুয়াই। রুদ্র উঠে বেলকনিতে এসে দাঁড়াল। বলো। ওপাশ থেকে ভেসে এলো আরশাদের উত্তেজিত কণ্ঠস্বর। স্যার, ব্যাটার ছেলের বউ সবগুলোকে তুলে নিয়ে এসেছি। কত্তবর সাহস ব্যাটাগো, আপনার বউ তুলে নিয়ে গিয়ে হুমকি দেয়। আপনি কি এক্ষুনি আসবেন নাকি সকালে? স্যার, আসছি। শুভ কাজে দেরি করতে নেই আরশাদ, কাম অন রুড। রুদ্র নিজের প্রিয়তমা স্ত্রীর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। অমনি চট করে বন্ধ হল দরজাখানা। চোখ মেলে তাকাল শ্রেয়সী। আনিস শেখ ও তার ছেলে আরুশ শেখের মাঝে চলছে তুমুল ঝগড়া, আর তা বসে বসে উপভোগ করছে আরশাদ। তার হাতে চিপসের একটা প্যাকেটও আছে। সে আরাম করে বসে আসে টেবিলে। তোকে গাধার মতো কাজ করতে বলেছিল কে? আরুশ। আমার বাপ, আনিস শেখ। আরুশের নিরুত্তর জবাব। আনিস শেখ থতমত খেল নিজের ছেলের কথার টোনে। শালার ঘরের শত্রুই বিভীষণ। ছি, বেয়াদবের মতো কথা বলবে না। তোমাকে শুধু প্রমাণগুলো আনার ব্যবস্থা করতে বলেছিলাম, ওর বউকে উঠিয়ে আনার জন্য নয়। আরুশ বিরক্ত চোখে নিজের বাবার দিকে চাইল। তোমার মতো গাধা ও আমি দেখিনি কোনোদিন বাবা। ডেড বডি না পেয়েও তাকে মৃত ধরে নেয়া এক প্রকার বোকামি ছাড়া কিছুই না। চুপ করো বেয়াদব ছেলে, কাজের কাজ তো কিছুই করতে পারলে না, আমাকে জ্ঞান দিতে এসো না। তুমি পেরেছিলে করতে। কই অনুষ্কাকে দিয়ে ও তো কিছু করাতে পারলে না। হো, আসছে আবার আমাকে কাজ শেখাতে। এখন কিভাবে বাঁচবে সেটা ভাবো। আনিস শেখ তাচ্ছিল্য সুরে বলল, তোমার কি মনে হয় আরুষ আমি বেরুতে পারবো না? তোমার তাই মনে হয় বেরুতে পড়বে? আনিস শেখ দাঁতে দাঁত চাপলেন, তার ছেলেটা হয়েছে এক নম্বরের ঘাড়তারা। তোমাকে প্রশ্ন করেছি, আমায় উল্টো প্রশ্ন করতে বলিনি বেয়াদব। আমায় কথায় কথায় বেয়াদব বলার কারণ আমি খুঁজে পাচ্ছি না। বেয়াদব তো তুমি, সাথে বোকা, রাবিশ, ইডিয়েট। 16 বছর আগে একটা লোককে ঠেলায় পরে খুন করালে, আবার তারই ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আসলে শনাক্ত না করেই। তারপর যখন জানতে পারলে ছেলেটা বেঁচে আছে, তার বদনাম করতে চাইলে। আরে বদনাম করার কি দরকার বলো তো? মারতে হলে একবারে মেরে দিতে পারতে। এত ঢং করে ধরা পড়ার তো দরকার ছিল না বাবা। ঈশ্বস মেয়েটার সাথে ও তো আমার একটু লাইন করিয়ে দিতে পারতে, তাহলে হয়তো তুমি বাঁচতে পারতে। তোমার জন্যই তো সব হলো। তোমার ইমতিয়াজের মেয়েকে কেন পছন্দ করতে হবে? আরুষ তির্যক স্বরে বলল, এই একদম বাজে কথা বলবে না। ওটা যে বিবাহিতা তা তুমি আমাকে বলেছ আগে। বলল তো আমার পছন্দ করতে যেত না। এই আরুষ শেখের দিনকাল এত খারাপ করেনি যে বিবাহিত মহিলাকে বিয়ে করতে যাব। বুঝেছ? নির্ঘাত শুধু তোমার সঙ্গে আছি। আজ থেকে আমি তোমার দলে নেই বাবা, তোমার পথ তুমি বেছে নাও। কে কাকে বিয়ে করবে না শুনি। সুরেলা নারী কণ্ঠ কর্ণে আসতেই চোখ তুলে চাইল সামনে আরুষ ও আনিস শেখ। দুজনের কেউ এই সুন্দরী তরুণীটিকে চিনতে পারল না। তাদের মস্তিষ্ক তরুণীরা মুখমণ্ডল ঠাহর করতে ব্যর্থ। আরশাদ একইভাবে বসে এদের কার্য দেখছে, তার বসার পরিবর্তন নেই।
তুমি কে? আরুষের প্রশ্নে যেন আগন্তুক রমণী দারুণ মজা পেল। তার আস্তানায় বসে তাকেই প্রশ্ন করছে সে কে। তরুণী এগিয়ে গেল আরুষের দিকে, নিজের দিকে আঙুল তাক করে বলল, আমাকে কোয়েশ্চন করছিস? আমি কে? ও রিয়েলি? আরুষ বোকার মতো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে তরুণীটির দিকে, যেন কত বছরের পিপাসিত তার হৃদয়স্থল। হু? ইলিয়াস চৌধুরী কে চিনোস? হি ইজ মাই ফাদার। আনিস শেখ তাকালো পিহুর দিকে। কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে তার পিহুকে। আরশাদ এবারে কথা বলল, আরে শোন শোন, এতেই ঘেমে যাচ্ছিস কেন? আরও আছে তো শোন। আরুষ তুতলিয়ে বলল, কি? পিয়ন্তিকা চৌধুরী, পিহু ফিমেল লিডার অফ হোয়াইট স্নাক্স। আনিস শেখের কপাল বেয়ে ঘাম দরদর করে চুইয়ে পড়তে লাগল। প্রাণ যায় অবস্থা তাদের। যতই নিজের এলাকায় মন্ত্রীগিরি করুক, এটা তো তার এলাকা নয়। তাছাড়া হোয়াইট স্নাক্সের নাম তো তারা শুনেছে, কতটা ভয়াবহ পরিণাম হয়েছে সকলের যারা একবার এদের খপ্পরে পড়েছে। তার তো পাপের হিসাব নেই। তার উপর সে ওরই বাবার খুনি। অজানা ভয়ে শরীর হিম হয়ে আসছে আনিস শেখের। মন যা বলছে এটা না হোক, হলে আর রক্ষা পাবে না ইহজনমে। তবুও দুরু দুরু বকে অজানা আশঙ্কা নিয়েই প্রশ্ন করল আরশাদকে, তাহলে মেল লিডারকে? আনিস শেখের মন চাইছে এটা মিথ্যে হোক, তার ভাবনা শতভাগ মিথ্যে হোক। কিন্তু তা যে হওয়ার নয়। পাপের ফল তো ভোগ করতেই হবে। আরশাদ উত্তর দেওয়ার আগেই কেউ দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলল, সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী, মেল লিডার অফ হোয়াইট স্নাক্স। আনিস শেখ চমকে উঠল রুদ্র কণ্ঠস্বরে। তু? রুদ্র আশাতে আরশাদ চট করে বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। তার স্যার সবসময় হুটহাটই তার সামনে চলে আসে। হ্যাঁ আমি। কি দেখ বুঝি ভালো লাগছে না? আফসোসের সুর তুলল রুদ্র, ইস আমাকে আশা করনি বোধ হয়, তাই না চাচা? উফ, সৎ চাচা তো। মাই মিস্টেক। সরি। রুদ্র আসতেই আরুষ চেয়ার থেকে তার আলগা হাতের বাঁধন খুলে উঠে দাঁড়াল। তাদের উপর অ্যাটাক করতে পারে ভেবে পিহু তার দিকে এগিয়ে যেতে নিতেই রুদ্র বাধা দিল। তুই আমাকে বাধা দিচ্ছিস কেন ভাইয়া? ও যদি আমাদের উপর অ্যাটাক করে? করবে না। তুই শিউর কিভাবে হচ্ছিল? আশ্চর্য। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসল। আরুষ উঠে এসে রুদ্রকে আলিঙ্গন করল। মধুর কণ্ঠে বলল, কেমন আছিস ভাই? রুদ্র প্রত্যুত্তর, নর্মাল, বিন্দাস। আনিস শেখ আশ্চর্যজনিত চোখে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল নিজ ছেলের দিকে। কি হচ্ছে এখানে তার কিছুই তার বোধগম্য হচ্ছে না। পিহু অবাক হয়ে এদের কাণ্ডকারখানা দেখছে। নিজ ভাইয়ের বলা বাস্টার্ড কিভাবে ভাই হলো সেটাই বুঝছে না সে। তখন পিয়ম উপস্থিত হল ইমতিয়াজ মির্জা ও তুলি বেগমকে সঙ্গে নিয়ে। তুলি বেগম আনিস শেখকে দেখতেই প্রচণ্ড ঘৃণা নিয়ে চেঁচিয়ে উঠল, এই লোকটাই সব নষ্টের মূল। রুদ্র, একে কঠিন শাস্তি দেও। তিলে তিলে এর পাপী শাস্তি দিবে। ইমতিয়াজ মির্জা তেরে গেল আনিস শেখকে মারতে। আনিস শেখের কলারে হাত দিতেই সে ব্যঙ্গ করে বলে, কি ইমতিয়াজ মির্জা পাশার দান পাল্টে যেতেই গুটি পাল্টিয়ে ফেললে। বাহ চমৎকার। ইমতিয়াজ মির্জা ত্রা গলায় বলল, একদম বাজে কথা বলবি না তুই। আমি কোনো দিন তোর সঙ্গে ছিলাম? তুই আমাকে ভূগোল বুঝিয়ে আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমার বাবাকে কেড়ে নিয়েছিস। এখন আমার ভাতিজাকে তোর মতো বানাতে চাইছিস। পারবি না। পারবি না, তুই পাপী। আনিস শেখের পিলে চমকে উঠল। সে তুতলিয়ে বলল, কি? কি যা তা বলছেন? বাবাকে কেড়ে নিয়েছি মানে? আ আর কে ভাতিজা? কার ভাতিজা? আরুষ বিরক্ত গলায় বলল, আর লুকিয়ে কিছু লাভ নেই বাবা। সবাই সব কিছুই জানে। স সবাই সব জানে মানে কি জানে? ইমতিয়াজ মির্জা ধমক দিল আনিস শেখকে, এই একদম নাটক করবি না। এই এক মিনিট কি হচ্ছে কি এখানে? আমি কিছুই বুঝতে পারছি না।
প্লিজ কেউ আমাকে বুঝিয়ে বলো। আমি বলছি। রুদ্রর গলার স্বর থমথমে। তখনই হঠাৎ পিছন হতে ঠাস করে কিছু পড়ার শব্দ হল। সবাই চমকে পিছনে তাকাল। দেখল শ্রেয়সী হতভম্ব হয়ে প্রত্যেকের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তার এই ছোট মস্তিষ্কে খেলছে না সে কোথায় আছে এবং এখানে কি চলছে এসব। এখানে কেন সবাই? তার বাবা, মা, ভাই সবাই এখান কেন? কি চলছে এখানে? এই লোক দুটোই বা কারা? আর পিহু, সে কেন এমন অদ্ভুত ফর্মাল পোশাক পরে আছে? বাহিরের লোকগুলোকে অদ্ভুত পোশাক পরে আছে। কি নিয়েই বা এত কথা কাটাকাটি হচ্ছে এখানে? শ্রেয়সীর মাথায় শত প্রশ্ন জট পাকিয়ে রইল। ইমতিয়াজ মির্জা নিজ মেয়েকে সামনে দেখে কিছুটা তটস্থ হলেন। নিজ জীবনের ভুল মেয়ের সামনে আনতে চান না তিনি। কিভাবে মেয়ের চোখের দিকে চোখ তুলে তাকাবেন পরবর্তীতে সেটাই তার ভাবনা। শ্রেয়সীরকে এই মুহূর্তে এখানে দেখে পিহু কিছুটা অপ্রস্তুত। তাকে এখানে এখন আশা করেনি সে। নিজ বান্ধবী প্লাস ভাবির সামনে এভাবে অস্বস্তি হচ্ছে কিছুটা। হঠাৎ শ্রেয়সীকে এখানে দেখে সবচেয়ে চমকানোর কথা রুদ্রর, কিন্তু সে শান্ত দৃষ্টিতে শ্রেয়সীর নয়নে নয়ন রেখে দাঁড়িয়ে আছে সটান। শ্রেয়সী রুদ্রর চোখের দিকে শত প্রশ্ন বিশিষ্ট কৌতূহলী চোখে তাকিয়ে আছে নির্নিমেষ। যেন রুদ্র তার সব প্রশ্নের উত্তরদাতা। ভোরের মিঠে আলোক রশ্মি ফুরিয়েছে সেই কখন। সূর্যি মামার তীক্ষ্ণ ধারালো রশ্মি বর্তমানে রাজত্ব করছে পুরো ধরণীতে বড় অবলীলায়। যেমন করে রাজত্ব চালায় দেশের উপর শত শত পাপীরা। সময় গড়িয়েছে অনেকখানি। শ্রেয়সী, সাইমি, পিহু বেরুবে ভার্সিটিতে। গতকাল তাদের কেমিক্যাল এক্সপেরিমেন্ট ছিল ভার্সিটিতে। কেউ যেতে পারেনি। পিহু সেই দলের লিডার, তাই কেউ এক্সপেরিমেন্টটা চালুও করতে পারেনি। সকাল 10টা ঘুমের মাঝে ফোন দিয়ে প্রচণ্ড ধমকিয়েছে সুজলা ম্যাম তাকে। তাদের সুবিধার্থে 10টার মধ্যে উপস্থিত থাকতে বলেছে ভার্সিটিতে। তারই দরুন উঠতে হয়েছে সকলকে। সাইমি আরশাদের রুমে এসে দেখে তার ফুটাছাদ উদম গায়ে ভুসভুস নিঃশ্বাস ছেড়ে ঘুমুচ্ছে। আহা, কত শান্তির ঘুমই না দিচ্ছে সে। এদিকে সারাদিনে বউয়ের কোনো খবরই নেয় না বান্দা। ইস! সাইমি কাছে গিয়ে তাকে সুরসুরি দিল। এই যে শুনছেন, সুপারস্টারের চামচা। সারারাত কি করেন বলেন তো আপনারা? সকাল 10টার সময় ও ঘুম ভাঙানো যায় না। কেমন মানুষ আপনারা? নামাজ নেই, রোজা নেই। এই আসছেন তো এই যাচ্ছেন। বলি কি ব্যাপার কি আপনাদের? হ্যাঁ, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। রাতে ঘুমানোর সময় দেখে ঘুমালাম, পিহু নেই। পুরো শুভ্রতা মহলে সারা বাড়ি কোথাও নেই। ফোন দিলাম তাও ধরল না, শ্রেয়সীকে ফোন দিলাম সেও ধরল না। আপনার নম্বর, রুদ্র ভাইয়ের নম্বর বন্ধ। দাদু বাড়িতে নেই। মাঝরাতে ঘুম ভেঙে ওয়াশরুম থেকে এসে দেখি ওমা শ্রেয়সী রুদ্র দুজনেই উপস্থিত। কখন আসলো, কই থেকে আসলো আমি জানতেই পারলাম না। আশ্চর্য! তার উপর শ্রেয়সী কেন রুদ্রর রুমে থাকবে? তখন ও পিহু নেই। অথচ ভোর রাতে দেখি পিহু আমার পাশে ঘুমানো। ওমা, আমি তো ভয় পাওয়ার জো। এখন সকালে দেখছি আপনি এখানে দিব্যি ঘুমাচ্ছেন। হ্যাঁ, অথচ সারারাত আপনাদের চিন্তায় আমার ঘুম হল না। বলি একা একা বাড়িতে আমার কি ভয়ডর করে না? পাপিয়া ছোট মেয়ে। বাকি কথা বলতে পারল না সাইমি। তার আগেই হ্যাচকা টানে শক্তপোক্ত বেষ্টনীতে আবদ্ধ হল গভীরভাবে। কথা বলার জো ফুরল সাইমির নিমিষেই। হুশ, নিজের টেপ রেকর্ডারটা একটু বন্ধ করো মেয়ে। আরশাদের ঘুম জড়ানো গলার স্বর, তবুও সাইমির শরীর শিরশির করে উঠল। তার মাথা থেকেছে আরশাদের বক্ষ মাঝে। আরশাদের এক হাত তার পিঠে, এক হাত কোমরে বিচরণ করছে অবলীলায়। সাইমির বুক মাঝারের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। আরশাদের হঠাৎ আক্রমণে সে হতবুদ্ধি। থুতনিতে আরশাদের আদুরে কামড়ে যেন হুঁশ ফিরল তার। এই কি করছেন, ছাড়ুন। বদলোক!
বাসর ঘরে বউকে বের করে দিয়ে এখন আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কোনো সাহসে ছাড়ুন। অসভ্য লোক। সায়েমি প্রচণ্ড জোরে কামড় বসালো আরশাদের বক্ষগহ্বরে। আরশাদ দারুণ বিরক্ত হয়ে সায়েমিকে ঝটকা দিয়ে ছেড়ে উঠে বসল। ইস, তার মাংস ছিঁড়ে নিয়ে এসেছে একদম। রাজ্জুসে মেয়ে একটা। সে সায়েমিকে শাসিয়ে বলল, পরবর্তীতে একদম আমার রুমে আসবে না মেয়ে। এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। সায়েমি খাট থেকে নেমে আঙুল উঠিয়ে বলল, কি করবেন কি আপনি? হ্যাঁ, পারেন তো শুধু ছাদ পরিষ্কার করতে, আর হুটহাট আমার কোমর ধরে জড়িয়ে ধরতে। আর কি পারেন আপনি? অসভ্য লোক। হোয়াট? কি বললে তুমি? আরশাদ তাকে পুনরায় ধরার জন্য কদম বাড়াল। কিন্তু সায়েমি কে আর কে পায়। সে আরশাদকে ভেঙিয়ে মারল ছুট। বেয়াদ্দব বউ তার। অসভ্য, অভদ্র মহিলা। আরশাদ শত বিরক্তি নিয়ে ওয়াশরুমে ঢুকল। সময় পেরিয়েছে আরও ঘণ্টা খানেক। সকালের ব্রেকফাস্ট 11টার পরে করে তিনজনে বেরোল ভার্সিটির উদ্দেশ্য। নতুন দিনে নতুন কি চমক অপেক্ষা করছে কার জন্য কারো জানা নেই। ভুল জানার সাধ্যই নেই কারো, একমাত্র উপরওয়ালা ছাড়া। শ্রেয়সী গাড়িতে উদাস মনে বসে থেকেছে। আধা ঘন্টার জ্যাম পেরিয়ে তারা পৌঁছেছে ভার্সিটিতে। ঢাকা শহরের এই জ্যাম কোনোদিন ছাড়ার নয়। কমার বদলে তা ক্রমে ক্রমে বেড়েই যাবে অবিরাম। সায়েমির শত কথার উত্তর দিয়েছে পিহু। শ্রেয়সী কারো কথার কোনো জবাব দেয়নি। কালকের পর থেকে তার মুখের বুলি ফুরিয়েছে। ম্যাম না ধমকালে 1 সপ্তাহের মধ্যে তার পা পড়ত না ভার্সিটিতে। তার মন আকাশে মেঘ জমলেই তার জন্য ভার্সিটির গেট তালাবদ্ধ। সায়েমি যখন গাড়িতে পিহুকে প্রশ্ন করল শ্রেয়সী কেন রুদ্র ভাইয়ের রুমে ছিল, পিহুর খুব সহজ সাবলীল জবাব, বউ বরের রুমে না থেকে তো আর কোথায় থাকবে। সায়েমি এই কথা শুনে যেন ছাদ থেকে টুপ করে হঠাৎ মাটিতে আছাড়ে পড়ল ধরাম করে। তার মুখ হা হল 2 কর পরিমাণ। সে হতবুদ্ধি স্বরেই পুনরায় জিজ্ঞেস করল, কে বউ? শ্রেয়সী। হ্যাঁ। পিহুর জবাব সিম্পল, যেন এটা কোনো বিষয়ই না। কার বউ? রুদ্র ভাইয়ের। সায়েমি নিজের মাথায় হাত দিল। কিছুক্ষণ বোকার মতো নিজেই নিজের মাথা ধরে চুলকাল। ঘটনা বোধগম্য হতেই সে গাড়ি ফাটিয়ে চেঁচিয়ে উঠল। তখন থেকে শুরু হয়েছে সায়েমির নতুন ধ্যানঘানানি। শ্রেয়সীকে হাজারটা প্রশ্ন করেছে, সায়েমি একটার ও উত্তর দেয়নি। সে দেওয়ার মতো মন মানসিকতা নেই যে তার। সায়েমি গাড়ি থেকে নেমেই আরাফাত রাহুলকে দেখেই ছুটল তাদের এই দারুণ চমৎকারী খবর দিতে। সুপারস্টারের বউ নাকি শ্রেয়সী ভাবা যায়। বলতো তোরা চিন্তা করা যায় কোথায়। ভাবলাম ভাসুরের বিয়েতে একটু নাচব গাইব ফুর্তি করব। নিজের বিয়েতে তো কিছুই হলো না, অন্তত অন্যের বিয়েতে তো হোক। অথচ সেখানে শুনি এই বান্দাদের নাকি বিয়ে কমপ্লিট। আশ্চর্য কারবার সব। আর দেখ, আমি না জানিয়ে বিয়ে করাই সে কি কাণ্ড করল। অথচ নিজে বিয়ে করে বসে আছে সবার আগে। আর দেখ, সবাই সব জানে। পিহু জানে, দাদু জানে, পাপিয়া পর্যন্ত জানে তার ভাবিজান কে। আর সেই জানে না। আর তার স্বামী, সে তো সবার আগে এই বিষয়ে অজ্ঞ। কপাল, সবই তার কপাল। পাষাণ্ড, সবগুলো পাষাণ্ড। আহাজারি করল সায়েমি। সায়েমির এতগুলো বাক্য বচনে কিছুই বোধগম্য হল না আরাফাত রাহুলের। শুধু তাদের মস্তিষ্কে ধরল সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী ও শ্রেয়সীর বিয়ের খবর। আরাফাত রাহুল বিয়ের খবর জানার পর থেকে খুঁচিয়েই যাচ্ছে শ্রেয়সীকে। শ্রেয়সী শুধু চুপ করে শুনছে। কিন্তু এবারে আর না পেরে দিল এক ধমক। শ্রেয়সীর ধমকে ভয় না পেলেও ওরা কিছুটা চমকাল। কারণ এমন ব্যবহার শ্রেয়সী এই পর্যন্ত করেনি তাদের সাথে। এমন গম্ভীর উদাসীন তো সে ছিল না। হঠাৎ কি হলো তাহলে? আবহাওয়া ভালো না বুঝে বদমাশ দুটো চুপ মেরে গেল। ল্যাবরেটরিতে ওরা পৌঁছে দেখল সকলে সেখানে আগে থেকেই উপস্থিত। অন্তিকা একদম কর্নারের জালার কাছে দাঁড়িয়ে আছে উদাস মনে।
তার মন আকাশের মেঘের ঘনঘটা বেড়েই চলেছে ক্রমে। থামার নামই নেই। মনে হচ্ছে পরবর্তীতে তা কমার বদলে আরও বাড়বে। সাইমি এগিয়ে গেল অন্তিকার দিকে। কিরে অন্তিম অধ্যায়, এভাবে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? মুখখানা এমন কালো করে রেখেছিস যেন নতুন বরকে বাসায় রেখে জোর করে ভার্সিটিতে এসেছিস। অন্তিকা চুপ করে রইল, তার চোখ ছলছল করছে জলে। কি করে সাইমির কথার জবাব দেব সে? তার যে সব দিকেই অন্তিম সময় এগিয়ে আসছে। বাবা বিয়ে ঠিক করছেন। তাকে আর সংসারে রেখে খাওয়াতে দিবেন না মা। এমনিতেই তাদের টানাপোড়েনের সংসার, তার উপর অন্যের ধীরিঙ্গি মেয়েকে পালতে হচ্ছে তাদের। অন্যের কথাটা শুনে চমকে গিয়েছিল অন্তিকা। অন্যের মা মানে? মা কি বলছো? তার মা নামক মহিলা চেঁচিয়ে বলল, হ্যাঁ, অন্যের পেটের সন্তান তুই। সন্তান হয় না তাই তোকে দত্তক নিয়েছিলাম টাকার বিনিময়ে। কিন্তু পোড়ামুখী তুই আসার পরেই তো সংসারের ফোড়ন কমতে লাগল। তোকে রেখে কি করব বল? বিয়ে দিল ও যদি লাভ হয়, আমার ছেলেকে একটু ভালো স্কুলে পড়াতে পারি। তোকে তো আর বসিয়ে বসিয়ে খাওয়ানো লাগবে না। অন্তিকা সেদিন শুধু চুপচাপ নিজ রুম গিয়ে কেঁদেছিল অনেক সময়। সে বুঝতে পারল প্রথমে ছোটবেলায় মা তাকে আদর করলে ও ছোট ভাই হওয়ার পর আর সেই আদর পায় না অন্তিকা। কেন পায় না? কি দোষ তার? তার হদিস মিলেনি এতগুলো বছর। আজ হঠাৎ করেই সব মিলে গেল একে একে। সে এখন বোঝা তাদের সংসারে। শুধুমাত্র বোঝা, বয় কিছুই না। যে মাকে নিজের মনে করত সে মা তার নিজের মা নয়। যে বাবা তাকে স্নেহ করে সেই বাবা তার নিজের বাবা নয়। এই দহন যে সত্যি নেওয়া যায় না। কেন তার আসল মা বাবা তাকে বিক্রি করল? সে কি তাদের কাছে এতই বোঝা হয়ে গিয়েছিল? টাকা দিয়ে কেনা সব দত্তক সন্তান যে সুখে থাকে না, অন্তিকা তার চাক্ষুষ প্রমাণ। সব দত্তক সন্তানকে সবাই আদরে বড় করে না। এগুলো ওই টিভি সিরিয়াল পর্যন্তই সীমাবদ্ধ। অন্তিকা তো তাই মনে হয়। কতটা সত্য সে জানে না। অবশ্য তার বেলায় তো আলবাত সত্য হল। একদিকে এই চরম সত্যের মুখোমুখি হওয়া, অপর দিকে অন্তুর জন্য হৃদয়ে প্রেম ভালোবাসার ঘণ্টা বাজা। উভয় পীড়ায় দহনে তটস্থ সে বর্তমানে। অবশ্য অন্তুর মতো বড়লোক বাপের ছেলের কাছে এরকম কিছুই আশা করে না সে। সে জানে তার সীমাবদ্ধতা। তবুও ওই যে মন বলে আমাদের দেহে একটা যন্ত্র আছে না, সে তো মানে না। সে তো অবলীলায় মস্তিষ্কের বারণ ভুলে বসে থেকে সেই ভুল পথেই চেয়ে থাকে সর্বক্ষণ। আজ তো তার মা ভার্সিটিতেও আসতে দিবে না। বাবার পাঠালো কোনো রকমে। সে বুঝতে পারে তার প্রতি বাবার নামক মানুষটার স্নেহ এখনো একটু হলেও আছে। এটুকুই শান্তি তার। কেউ অন্তত তাকে স্নেহ তো করে। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছিস না কেন? তা আপনার ও কি শ্রেয়সীর মতো বোবা রোগে ধরল নাকি? সাইমির ব্যঙ্গ করা কথায় তবুও অন্তিকার মাঝে ভাবান্তর দেখা গেল না। শুধু মুখে প্রত্যুত্তর করল, না আসলে ভালো লাগছে না। একটু মাথা ব্যথা করছে এভাবেই। ঠিক আছে, যাওয়ার সময় ঔষধ কিনে দিব, খেয়ে নিস। দেখি দেখি জ্বর টর আছে নাকি আবার। সাইমি অন্তিকার কপালে হাত দিয়ে দেখল। না, জ্বর তো নেই। তো চল, উই দেখ, সুজলা ম্যাম চলে এসেছে। পিহু বলল, হ্যাঁ চল, ও রয়েছে, ওর মতো থাকতে দে না। সব সময় সবাইকে জ্বালাস না তো তুই সাইমি। আমি তো শুধু সব সময় তোমাদের জ্বালা যন্ত্রণাই দিই। আর তোমরা এক একটা সারাক্ষণ বোবা বনে থাকবা। কোনো দুঃখে যে এই রোবটগুলোর সঙ্গে দেখা হয়েছিল। রাহুল রাগর করে বলল, দেখা না হলে তোমার প্রাণপ্রিয় স্বামীকেও পেতে না, বুঝো নাই? এই চল, তো কথা বাড়াস না। আরাফাত কথা খানা বলেই সামনে আগাল। ওরা ও চলল পিছু পিছু। ল্যাবরেটরির কাজ শেষে ওরা বের হলো বাড়ির উদ্দেশ্যে। তখন অন্তিকার ফোনে মেসেজ আসল। তুমি আজ কি ভার্সিটিতে এসেছ? একটু দেখা করতে পারবে? এসে থাকলে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলে এসো, কিছু কথা ছিল। অন্তুর মেসেজ কি বলবে ছেলেটা তাকে?
কিছু শোনার মন মানসিকতা নেই তার। একবার ভাবল যাবে না। পরবর্তীতে বেহায়া মন আবার তার মতো পরিবর্তন করল। সে শ্রেয়সীদের বলল, তার কিছু কাজ আছে, তোরা চলে যা। ওদের বিদায় দিয়ে সে এগিয়ে চলল পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে পৌঁছে অন্তিকা দেখল অন্তু একা একা বসে আছে বেঞ্চে। ভার্সিটির শেষ সময় হওয়ায় চারপাশের মানুষের আনাগোনা ও কম। আসসালামু আলাইকুম ভাইয়া। কি বলার জন্য ডেকেছিলেন বললে একটু উপকার হতো। অন্তিকার কথায় অন্তু ফিরে তাকালো তার দিকে। ইশারা করল পাশে বসতে। অন্তিকা বসল। এবার বলুন। অন্তু কিছুটা আমতা আমতা করল। তার চোখে মুখেও কিছুটা অস্বস্তি ভাব। আসলে কিভাবে যে বলি কথাটা তোমাকে, তাই ভাবছি। অন্তিকা মিছে হাসল। সমস্যা নেই ভাইয়া, আপনি বলুন, আমি কিছু মনে করব না। আসলে আমার একটা ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। উই তোমার নম্বরটা আমাকে দিয়েছিল, যাতে তোমাকে ওর বিষয়টা জানাতে পারি। কিন্তু তোমার সঙ্গে কথা বলে তোমার চোখের চাহনিতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে পছন্দ করো। অন্তিকা লজ্জায় তার দিকে তাকাতে পারল না। মাথা নিচু করে রইল। মানুষটা কি করে বুঝতে এই চোখের ভাষা? প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়ল অন্তিকা এই মুহূর্তে। প্রত্যেক নারী চায় তার ভালোবাসার মানুষটা যদি তাকে ভালো না বাসে তাহলে তার প্রণয় যেন সেই মানুষটা কখনো না জানে। মানুষটা সুখে থাক, সে না হয় তার প্রণয় লুকিয়েই রাখল। না না, আসলে আমি এভাবে বলতে চাইনি অন্তিকা। তুমি কিছু মনে করো না। আসলে আমি তোমার মনোভাব বুঝেই আমার বন্ধুর ব্যাপারটা আর তোমায় জানাইনি। আমারও কিছু করার নেই। অলরেডি আমি অ্যাঙ্গেজড। ফাইনালের পরেই বিয়ের ডেট। তাই তোমাকে কথাটা জানালো দরকার মনে হলো আমার। অন্তিকার চোখ উপচে যেন সাগরের স্রোত নামবে নামবে ভাব। সে আর বসল না। তার প্রিয় মানুষটাকে সে দেখাতে চায় না তার এই অশ্রু। সে তাড়াহুড়ো করে বলল, আসলে এমন কিছু নয়, আমি আপনাকে ভালোবাসি না। আপনি ভুল ভেবেছেন। আমি আসছি, হ্যাঁ আমার একটু কাজ আছে আর কি। অন্তিকা যেন ছুটে পালালো অন্তুর সামনে থেকে। তার এখন চিৎকার করে উপর ওয়ালাকে জানতে ইচ্ছে হচ্ছে কেন তার সঙ্গে এমনটা হয়। কেন এমনটা হলো? সে তো জানে তার সীমাবদ্ধতা, তবুও বেহায়া মন কেন মানিস না বল, কেন মানিস না? তার বেহায়া মন কোনো উত্তর দিলও না। দিবে কিভাবে? সে তো শুধু উস্কানিই দিতে পারে। আচ্ছা, আপনারা ফিরবেন কবে বলুন তো? সাইমি আরশাদের লাগেজ গোছাতে গোছাতে কথাটা শুধালো তাকে। আরশাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজ টাইখানা বাঁধতে বাঁধতে ভাবলেশীন গলায় প্রত্যুত্তর করল, তোমাকে কোনো অধিকারে বলবো বলো তো? আর লাগেজ রাখো, আমি গুছিয়ে নেব। সাইমি লাগেজ গোছানো রেখে এগিয়ে গেল তার কমরে হাত দিয়ে জোরালো বলল, কেন বলবেন মানে? তিন কবুল বলে বিয়ে করা বউ আমি আপনার, সেই অধিকারে বলবেন? আরশাদ তাদের মাঝের সামান্য দূরত্ব ঘোচাল, সরাসরি সাইমির চোখের দিকে তাকালো এক দৃষ্টিতে। সাইমি কিছুটা ভরকাল তাতে। তিন কবুল বলে বিয়ে করা বউ তুমি আমার? হ, হ্যাঁ। বউয়ের কোনো অধিকারটা পালন করেছ? আপনি তো আমায় সুযোগ দেননি পালন করতে। তাই? হ, হ্যাঁ তো। আরশাদ আর একটু এগিয়ে গেল সাইমির দিকে, কানের সঙ্গে নিজ ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে মেয়ে? আরশাদের এমন ভারী গলায় ফিসফিসানো কথা সাইমিকে কেমন এলোমেলো করে দিল যেন। সে কোনো রকমে উত্তর দিল, ন, না বলেই আরশাদকে ধাক্কা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রুম ছেড়ে। আরশাদ মুচকি হাসল তার পালিয়ে যাওয়ায়। ফিরে এসে তোমায় সব অধিকার দিব মেয়ে। রাত তখন হয়তো 9টা। গগনের বুকে পূর্ণ চাঁদ। তবুও শ্রেয়সীর হৃদয়ে সেই চাঁদের আলোয় ঝলকানি একটুকুও লাগছে না। প্লেনে উঠেছি বউ। তুমি সাবধানে থেকো। কোনো দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? আমার 1 সপ্তাহের মতো লাগবে শুটিং শেষ হতে। আল্লাহ হাফেজ। রুদ্রর মেসেজ সঙ্গে প্লেনে উঠার ফটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। তার বর নামক মানুষটা 1 সপ্তাহের জন্য দুবাই যাচ্ছে শুটিংয়ে।
শ্রেয়সী শুধু দেখেই গেল সবটা। কোনো রিপ্লাই দিলও না। কেটে গিয়েছে গোটা 7টি দিন বড় অবলীলায়। সময় প্রবাহমান। সে কখনো কারো জন্য থেকে থাকে না। কালকে রুদ্রর দেশে ফেরার কথা। এই কয়দিনে সে রুদ্র ফোন কল, মেসেজ কোনোটারই রিপ্লাই দেয়নি সে। ইচ্ছে করেই দেয়নি। দীর্ঘনিশ্বাস ছাড়ল সে। শ্রেয়সী জানালা খুলে দিয়ে তার সামনে দাঁড়াল। দেখল আকাশ আজ ঘনঘটে অন্ধকারে মোড়া। সেদিনের সেই দুঃসহ্যকর রাত তাও তো এমনি কালো ছিল তাই না? আজ গোটা 7 দিন হলো তার বাবা উধাও। কোথায় আছে একমাত্র রুদ্রই জানে হয়তো। শ্রেয়সীর এখনো সেই ভয়ঙ্কর সত্যগুলোর মুখোমুখি হওয়ার কথা ভাবলে বুকটা কাঁপে সেই দিন রাতের ঘটনায়। শ্রেয়সী শত কৌতূহল মিশ্রিত প্রশ্নবোধক চাহনিতে রুদ্র চোখে দিকে তাকিয়ে আছে। রুদ্র দৃষ্টি শান্ত, স্থির। তোমার ভাবির জন্য একটা চেয়ার নিয়ে এসো আরশাদ। রুদ্র স্পষ্ট শান্ত, ভাবলেশহীন আদেশ। আরশাদ চেয়ার এনে দিতেই রুদ্র নিজের কদম বাড়াল শ্রেয়সীর দিকে। সে শ্রেয়সীর কবজি ধরে নিঃশব্দে বসিয়ে দিল চেয়ারে। পিহু তেজি কণ্ঠে বলল, ভাইয়া আগে তুই আমার কথার উত্তর দে। কোনো কথা বল। কোনো কথা মানে। আরুষের সাথে তোর এত ভাব কিভাবে? সেদিন তুই ওকে গালি দিয়েছিস। বলছি ওয়েট। রুদ্র শ্রেয়সীর সামনে বসল। ঘাড় উঁচিয়ে শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, তোমার কি প্রশ্ন আছে বলো। এখানে কেন আসলে? কৌতূহল বশত। ভিতরে কি করে ঢুকলে সিকিউরিটি এরিয়ে? তাদের চোখ ফাঁকি দিয়ে। ওয়াও, গ্রেট, নাইস। আরশাদ, আমাদের সিকিউরিটি এতই খারাপ হয়ে গেল একটা সামান্য পুচকে মেয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে গেল। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলা ব্যঙ্গার্থক হুঙ্কারে আরশাদ মাথা নিচু করে রইল। বুঝল বড্ড ভুল হয়ে গেছে। সরি স্যার। রুদ্র পুনরায় শ্রেয়সীকে জিজ্ঞেস করল, কি হলো বলো, তোমার কি প্রশ্ন আছে? আমার তো একটাই প্রশ্ন নায়ক সাহেব। সবাই এখানে কেন? কি হচ্ছে এখানে? ওকে আমি তাহলে তোমাকে পুরোটাই বলছি। আফটার অল এখানের সবারই জানা উচিত। বিশেষ করে আনিস শেখ। কি ঠিক বললাম তো? আনিস শেখ আমতা আমতা করল কিছুটা। আমি কিভাবে জানব? জানতে হবে না, আমি বলছি। শুনো তবে। শ্রেয়সী ইলিয়াস চৌধুরীকে চিনো তো, তোমার শ্বশুর? জি। তো আর ওই যে তোমার বাবা ইমতিয়াজ চৌধুরী ইয়াজুল। আমার বাবা আর তোমার বাবা আপন দুই ভাই। শ্রেয়সী হতভম্ব। কি বলছেন কি? আর ইমতিয়াজ চৌধুরী মানে আমরা তো মির্জা গোষ্ঠী। আচ্ছা শুনো তাহলে, তোমাকে আমি স্পষ্ট করেই বলছি। তোমার বাবা এবং আমার বাবা আপন দুই ভাই। এবং আমার বাবাকে খুনের পিছনে তোমার বাবার হাত রয়েছে কিছুটা। বাকিটা এই আনিস শেখের, বুঝলে কিছু? দূরে কোথাও হয়তো বজ্রপাত হল। তার শব্দ এসে পৌঁছাল শ্রেয়সীর মস্তিষ্কে। সঙ্গে তার মস্তিষ্কের ধকধক শব্দ মিলে মিশে একাকার হল। শ্রেয়সী শুধু অবাক দৃষ্টিতে রুদ্রর রুক্ষ অবয়বে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুদ্র এবার সকলের দিকে তাকাল। তো এবার তোমাদের প্রশ্নের জবাব দেওয়া যাক। শুরু থেকেই বলছি। এই যে আনিস শেখকে দেখছ, সে কে জানো তোমরা? জানো না তো? ওকে, নো প্রবলেম, আমি বলছি। সবাই রুদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আনিস শেখ নিচের দিকে। আরুষ তাকিয়ে আছে তার বাবার দিকে ঘৃণার দৃষ্টিতে। আনিস শেখ হচ্ছে আমার একমাত্র দাদা ফারুক চৌধুরীর অবৈধ সন্তান। পুরো রুমে যেন বজ্রপাত হল। অবৈধ সন্তান মানে? বাবার বিয়ের আগে সম্পর্ক ছিল। ইমতিয়াজ মির্জা কণ্ঠে স্পষ্ট বিস্ময় ভাব লক্ষ্যমান। হ্যাঁ, অবৈধ সন্তান। বলতে বলতে ওমর চৌধুরী রুমে ঢুকলেন। তিনি বলতে শুরু করলেন, আমার ভাই ফারুক চৌধুরী বিবাহের আগেই সন্তান জন্ম দেন। কিন্তু দাদা সেটা মেনে নেয়নি। পুনরায় বিয়ে দেয়। তার ফসলই তোমরা। আনিস যখন ফারুক চৌধুরী কাছে নিজের অধিকার দাবি নিয়ে আসে, সে অস্বীকার করে সবটা।
সেই থেকে তার মনে ক্ষোভ জন্ম নেয়। যখন শুনতে পেল ইমতিয়াজ আর ইলিয়াসের সঙ্গে ফারুকের ঝামেলা হয়েছে, সেই সুযোগটাই ও কাজে লাগাতে চাইল। ততক্ষণে সে চট্টগ্রামের চলমান মন্ত্রী। কিন্তু আনিস যখন পুনরায় তেল লাগাতে গেল ফারুক চৌধুরীকে, সে অস্বীকার করে আনিসকে। আনিসের মনের ক্ষোভ আরও বৃদ্ধি পেল। কি আনিস, বাকিটা তুই বলবি নাকি আমিই বলবো? আনিস শেখ ক্ষুব্ধ চোখে তাকল সকলের দিকে। মেরে ফেলেছি উই বুড়োটাকে। কাপুরুষ কোথাকার! সন্তান জন্ম দিতে পারিস আর তার দায়িত্ব নিতে পারিস না, কাপুরুষ কোথাকার! নিজে হাতে বিষ দিয়ে মেরেছি আমি ওকে। আমার ক্ষোভ ক্রমেই বাড়িয়ে দিতে লাগল উই ফারুক চৌধুরী। যখন শুনলাম ফারুক চৌধুরীর সব সম্পত্তি তার ইলিয়াসের ছেলে রুদ্রর নামে উইল করে দিয়েছে, আমার ধৈর্যের বাঁধ ভাঙল তখনই। কারো নামে না দিয়ে সোজা ইলিয়াসের ছেলেকেই দিল। বাহ, চমৎকার! যখন শুনলাম বুড়োটা অসুস্থ, হসপিটালে আমি গেলাম দেখা করতে। ব্যাস, নিজ হাতে গলায় ঢেলে দিলাম বিষ। পরপারে গিয়ে আরাম কর বুড়ো। কাপুরুষ বাপছে। থুহ! ওর সম্পত্তি ওপরে আমি মুতিরে মুতি। আমার কিছু কম ছিল নাকি রে? হ্যাঁ, কিন্তু এর পরের খবর পেলাম ভয়ঙ্কর। গোপন খবরে জানতে পারলাম ইলিয়াস নাকি আমার চোরা চালানির ব্যাপারে সব প্রমাণ রেডি করেছে। সঙ্গে বাবার মৃত্যুর বিষয় ও নাকি তাতে যোগ করা আছে। আমি তো তখন শুধু ভেবেই চলেছি কি করা যায়। অবশেষে নিজের ভিলেনি মস্তিষ্কের সাহায্য নিলাম। অতঃপর গেলাম ইমতিয়াজের কাছে। তারপর ওর মাধ্যমেই মেরে দিলাম ইলিয়াস আর ওর বউকে। ছেলে মেয়ে দুটো বেঁচে গেল। আফসোস! কিন্তু আমু এটা বুঝতে পারলাম না, বাবাকে মারার খবর ইলিয়াস পেলে কিভাবে? খবরটা আমি দিয়েছি বাবা। আরুষের কথায় আনিস চমকে তাকল ওর দিকে। তুই? হ্যাঁ, আমি বাবা। কি করতাম বলো, তুমি তো একটা পাপী। ফারুক চৌধুরী মৃত্যুর আগে আমি আর রুদ্র একই স্কুলে পড়াশোনা করতাম। মাহারা ছেলেটা রুদ্রর সঙ্গে যেতাম সুব্রতা মায়ের থেকে মায়ের আদর পেতে। তখনই ইলিয়াস চৌধুরী আমার মাধ্যমে তোমার আর ফারুক চৌধুরী বিষয়টা জানতে পারে। আমার দাদার নাম ফারুক চৌধুরী শুনে কিছুটা থমকে গিয়েছিল ইলিয়াস চৌধুরী। ইলিয়াস চৌধুরী ওমর চৌধুরী জিজ্ঞেস করতেই সে বলে, হ্যাঁ, তার ভাইয়ের একটা অবৈধ সন্তান আছে, কিন্তু সে কোথায় কি করে এগুলো সে এখন জানে না। আরুষ কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করল, ফারুক চৌধুরীকে মারার পর তার বিষয় নিয়ে তোমরা যখন আলোচনা করছিলে আমি তখন সেগুলো রেকর্ড করে নিয়েছিলাম। আর সেটাই দিয়েছিলাম ইলিয়াস চৌধুরীকে। আনিস শেখ হুঙ্কার ছেড়ে উঠলেন। বাপের চেয়ে তোর কাছে চাচা বড় হয়ে গেল রে হতভাগা। আরুষ তেজি কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হলো। কি দিয়েছ তুমি আমাকে? সারাটা জীবন টাকার পিছনে দৌড়ালে। না কখনো খোঁজ নিয়েছ ছেলের, না কখনো জিজ্ঞেস করেছ আমার মা মরা ছেলেটা খেয়েছে কিনা। না আমাকে সময় দিয়েছ। পাশে বসে দুটো খুনসুটি করেছ, কোনোটাই তুমি আমার জীবনে করনি। কিন্তু আমি যখন রুদ্রর সাথে সুব্রতা মায়ের কাছে যেতাম, জানো সে আমাকে আর রুদ্রকে যত্ন করে খাইয়ে দিত। ছোট্ট বাচ্চাদের মতো ছড়া কেটে শোনাত। আমি খিলখিল করে খুব হাসতাম। মজার মজার জোকস বলতো। আমাকে আর রুদ্রকে সবসময় শেখাতো বেঁচে থাকতে জীবনে সবসময় সৎ ভাবে কাজ করবে, বড় হয়ে সৎ পথে উপার্জন করবে। কখনো মানুষকে ঠকাবে তাহলে উই যে উপর ওয়ালা তিনি বেরাজ হবেন। বুঝলে তো বাচ্চারা? তখন আমিও ঢং করে বাচ্চা সুরে বললাম, সুব্রতা মা আমি কিন্তু মোটেও বাচ্চা নই হু। সুব্রতা মা তখন মুচকি হেসে গাল টেনে দিয়ে বলতো, হ্যাঁ রে আমার ছোট্ট বাচ্চাগুলো। হা হা হা। কিন্তু তুমি আনিস শেখ, তোমার তো আমার সুখ পছন্দ হলো না। মেরে ফেললে তুমি আমার সুব্রতা মাকে। আরুষের চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। রুমের প্রত্যেকটা মানুষ, শ্রেয়সী, পিয়ম, পিহু, রুদ্র, আসাদ, ইমতিয়াজ, তুলি সবার চোখে জল। এমনকি আনিস শেখের চোখ ও ছলছল।
তিনি বুঝতেই পারেননি টাকার পিছনে ছুটতে ছুটতে কখন নিজের ছেলেকে এতটা পর করে দিয়েছেন। শুরু টাকাই যে সুখ বয়ে আনে না তিনি আজ বুঝতে পারছেন। আরুষ এবারে হুঙ্কার ছাড়ল, তোমাকে আমি কিছুতেই ছাড়ব না, চরম শাস্তি দেব যা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তিলে তিলে ভোগ করবে। লোভ আর প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর দুটি প্রতিশব্দ, যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর তার ভিতরের সতেজ আত্মাকে নষ্ট করে দেয় নিমিষেই, এক মুহূর্তে। রুদ্র এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। এইটুকুতেই ঘাবড়ে গেলে হবে আমার অবৈধ চা। চা? আরও শুনবেন না। শুনুন, এই যে আরুষের শ্রেয়সীকে বিয়ে করার কথা বলা, পুরোটাই একটা নাটক। জাস্ট নাটক মাত্র। রুদ্র পুনরায় বলতে শুরু করল, আমি দেশে ফেরার ১.৫ বছর পর আরুষ দেশে ফেরে। আমাকে টিভিতে দেখেই ও ছুটে আসে সুব্রতা মহলে। ইস, কতগুলো বছর পর আবারও ও পা রাখছে এই সুব্রতা মহলে। আরুষ আমাকে দেখতেই ঝাপটে জড়িয়ে ধরল। কিন্তু ওর বন্ধ রুদ্র আর আমার মাঝে ও কোনো মিল খুঁজে পেল না। আগের হাসিখুশি রুদ্র আর রুদ্রটি নেই। তার মুখে এখন হাসি নেই, গম্ভীরতায় মোড়া সকল অবয়ব। আমি আর আরুষ দুজনেই আনিস শেখের কথা ভেবেছিলাম সে মেরেছে আমার বাবা মাকে। কিন্তু আমরা শিওর হতে পারছিলাম না। কোনো প্রমাণও ছিল না। আরুষ আমাকে প্রমাণ জোগাড় করে দিতে চাইল। আরুষ তখন আমাকে আরও একটি কথা বলল, সুব্রতা মা ওকে বলেছিল, শোন আরুষ, তোর ভাবির নাম শ্রেয়সী। রুদ্রকে বলিস না যেন, হুশ। আর ওর বাবার যার সাথে একটু লেনদেন আছে তার একটা মেয়ের নাম ও শ্রেয়সী। তাই শ্রেয়সীও আমার শ্রেয়সী কিনা প্রুভ করার জন্য আরুষের এই বিয়ের নাটক, সঙ্গে আরুষের নিজের বখাটে সাজা। সবই ঠিক ছিল, কিন্তু আরুষ কিছুতেই ওর বাবার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেল না। আরুষের বখাটে সাজাটা কাজে লাগল। ইমতিয়াজ মির্জা তার বড় মেয়েকে বিয়ে দিয়ে বিদেশ পাঠালেন আনিস শেখের ভয়। আর কোনো বখাটের হাতে না তুলে দেওয়ার জন্য শ্রেয়সীকে ঢাকা পাঠালেন। ততদিনে ইমতিয়াজ মির্জাকে তুলি বেগম জানিয়ে দিয়েছিল যে ওর রুদ্রর সঙ্গে বিয়ে হয়েছিল। ইমতিয়াজ মির্জা ও আনিস শেখের কাছে জানতে পারে রুদ্র বেঁচে আছে। শ্রেয়সীকে অন্য কোথাও বিয়ে ও দিতে পারবেন না তিনি, যদি আমি কোনোদিন বউয়ের দাবি নিয়ে যাই। শ্রেয়সীর জন্ম নিবন্ধন দেখে সিউর হলাম। আমার চাচা ইয়াজুল, চিঠির ইয়াজুল, আর শ্রেয়সীর বাবা ইয়াজুল একজনই মানুষ। আর চিঠিতে যেই প্রমাণের কথা বলা হয়েছে সেগুলো ইমতিয়াজ মির্জার কাছেই থাকবে। তারপর ওই সাংবাদিকের কাছে থেকে যখন জানতে পারলাম ভিডিওগুলো ছাড়ার নির্দেশ দেওয়া আনিস শেখের কাজ। অনুষ্কা ব্যানার্জির করা কৃতকর্ম, সাথে সে আনিস শেখের আত্মীয়। তখন শিওর হলাম আনিস শেখের মাঝে কিছু তো গড়বড় আছে। আর তারপরই ইমতিয়াজ মির্জার থেকে বাকিটা শুনতে পেলাম। আর প্রমাণের মাঝে থেকে ও আরুষে মাধ্যমে জানতে পারলাম ফারুক চৌধুরীকে ও আনিস শেখ মেরেছে। রুদ্র শ্রেয়সীকে সেদিনের সবটা ও বলল, তোকে আমি ছাড়ব না আনিস শেখ। ইমতিয়াজ মির্জা পুনরায় আনিস শেখকে মারার উদ্দেশ্য এগিয়ে যেতেই আনিস শেখ ও কিছুটা তোড়পালেন। আনিস শেখ ইমতিয়াজ মির্জার কলার ধরতে চাইল, কিন্তু হাত বাঁধা থাকায় তাতে সক্ষম হল না। আর তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? হ্যাঁ, এই একদম আমার বাবার সাথে উঁচু গলায় কথা বলবেন না, হুশ, কিপস আট। শান্তশিষ্ট শ্রেয়সীর এমন তেজি গলা শুনে চমকে গেল সকলে। আপনার সাহস হয় কি করে আমার বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? আমার বাবা কি পেয়েছে জীবনে? নিজের ভালোবাসার মানুষকে আপন করে নেওয়ার জন্য ওই ফারুক চৌধুরী আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিল। আমার বাবা বেঁচে আছে না মরে গেছে তার খবর তো নেয়নি। যাক, ওসব না হয় বাদ দিলাম, আমাদের মুখটা পর্যন্ত দেখতে আসেনি। কতটা নিকৃষ্ট ওই ফারুক চৌধুরী! অহংকারে পরিপূর্ণ তার হৃদয়। আমার বাবা আমাদের ভালো থাকার জন্য কতটা কষ্ট করেছে সব সময়। আপনার মাধ্যমে চেয়ারম্যান পদ পেয়েও কখনো তার অন্যায় ব্যবহার করেনি। আপনি প্রতিনিয়ত প্রমাণ করে আমার বাবার মাথা খেয়েছেন। কিন্তু বাবা কিন্তু দেয়নি। হুঁ, মানলাম না হয় আপনার সাথে অন্যায় হয়েছে।
আপনাকে আপনার প্রাপ্যটা দেয়নি, কিন্তু তাই বলে তো আপনি ফারুক চৌধুরীকে মেরে ফেলতে পারেন না। একজন মানুষকে নিজে থেকে কেন মারবেন? কোর্টে কেস করতেন আপনার অধিকার আদায়। ও তা করবেন কিভাবে? আপনি অবৈধ সন্তান, মান সম্মান তো সব যেত। গুড। তা আপনার মা ফারুক চৌধুরীর সাথে কেন বিছানায় গিয়েছিল? হুম। তা পুরুষ মানুষ ডাকলেই কেন বিছানায় চলে যেতে হবে? নারীর একটা সম্মান নেই? হুয়াই ম্যান হুয়াই। মেয়েদের শরীর কি এতটাই সস্তা যে যেখানে সেখানে পেতে দিতে হবে, আবার নিজস্ব অঙ্গভঙ্গি জাহির করতে হব? বর্তমানে মানুষ সেক্সুয়াল বিষয়টাকে একটা ঘৃণায় পরিণত করেছে, অথচ এটার কিন্তু স্বামী স্ত্রীর মাঝের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। দুজন দুজনের আরও কাছাকাছি আসে। এর মাধ্যমেই কিন্তু একজন কন্যা বা পুত্র জন্ম দেওয়া যায়। না হলে কিন্তু একটি সন্তান কখনোই জন্মানো সম্ভব নয়। অথচ আমাদের সমাজে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এটাকে নিম্ন শ্রেণীতে নামিয়ে দিয়েছে। ভালোবাসবা, মন প্রাণ দিয়ে ভালোবাসো, কোনো সমস্যা নেই তো, কিন্তু শারীরিক সম্পর্কটা বিয়ের পর করো না ভাই বোন, কি সমস্যা তাতে? এখনকার সমাজে একজন 14-15 বছরের ছেলে মেয়েরাও সেক্সুয়াল বিষয়টা বোঝে। কেন বোঝে সেটা সবাই জানে। ফোনের মাধ্যমে কৌতূহল, তারপর সর্বনাশ। আজকাল প্রায় অহরহ দেখা যায় বিয়ে আগে যারা অবলীলায় নিজের সত্ত্বইত্ব বিলিয়ে দিয়েছে, বিয়ের পর তারা দাম্পত্য জীবনে সুখে নেই। হয় ছাড়াছাড়ি, না হয় মারধর। এভাবে হাজার হাজার অবৈধ সন্তানকে ভ্রূণ অবস্থায় তারা নষ্ট করছে। পুরুষের একটাই সমস্যা, বেশি বয়স্ক হয়ে বিয়ে করা আর পাপ কাজ করা। তাই সময় থাকতে বিয়ে করা উচিত, পাপ কাজ থেকে বিরত থাকা উচিত। মুসলিম তো আমরা। কুরআন প্রতি বিশ্বাস রাখা উচিত, আল্লাহ প্রতি বিশ্বাস রাখা উচিত। ইসলামের 7টি মৌলিক বিষয়ের উপরেই বিশ্বাস রাখতে হবে। শ্রেয়সীর এমন তেজি কণ্ঠ শুনে রুদ্র শুধু আশ্চর্যান্বিত চোখে ওর দিকে তাকিয়ে রইল। তুলি বেগম এগিয়ে গিয়ে মেয়েকে ঝাপটে জড়িয়ে ধরলেন, থামালেন। মা মেয়ে দুজনেই চোখের অশ্রু ঝরালেন। শ্রেয়সী তুলি বেগমকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল। রুদ্র আরশাদকে এদিকটা দেখতে বলে ছুটল নিজের বউয়ের পেছনে। ইমতিয়াজ মির্জার চোখ এখনো ভেজা। সেটা দুঃখের নয়, এবারে সুখের অশ্রু। যেখানে ছেলেটা এভাবে ভাবেনি, আর তার মেয়ে এটাকে এতটা গভীরভাবে ভেবেছে, তার তো সুখের শেষ নেই। শ্রেয়সী, কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাঁড়াতে বলেছি কিন্তু আমি তোমাকে বউ। শ্রেয়সী হেঁটে যাচ্ছে, কিন্তু পুরুষালী পায়ের সাথে কি আর তার ছোট্ট ছোট্ট পায়ের কদম জায়গা পায়? রুদ্র বড় বড় কদম ফেলে খপ করে শ্রেয়সীর হাত ধরে ফেলল, টেনে নিয়ে বসালো গাড়িতে, নিজেও তাতে চড়ে বসল। শ্রেয়সীর মাথা রুদ্র বক্ষে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। শান্ত হও বউ। এত রাগ কই থেকে আসলো বাবা? নায়ক সাহেব, আমার ভালো লাগছে না। এত কিছু একসঙ্গে আমি নিতে পারছি না, দমবন্ধ লাগছে। রুদ্র শ্রেয়সীকে সামান্য ধমক, কিছুটা আদুরে স্বরে বলল, চুপ। সব সত্যি সবসময় একসঙ্গেই নিতে হয় বউ, না হলে ধীরে ধীরে জানলে কষ্ট আরও বাড়ে। বুঝলে বোকা মেয়ে? রুদ্র রুদ্র ওমর চৌধুরী হোয়াইট স্নাক্সের আস্তানা থেকে বেরিয়ে রুদ্রকে ডাকলেন। তার সঙ্গে সকলে আছে, শুধু মাত্র আনিস শেখ বাদে। রুদ্র শ্রেয়সীকে ছেড়ে গাড়ি থেকে বেরুল। শ্রেয়সী ও বেরিয়ে এলো। ওমর চৌধুরী রুদ্রকে বললেন, হোয়াইট স্নাক্সের এই আস্তানাটা চেঞ্জ করতে হবে, বুঝলে? বুঝেছি। এই 1 মিনিট, হোয়াইট স্নাক্স মানে? তখন ওই নামটা আমি প্রবেশপথে লেখা দেখলাম। মানে কি? আরশাদ শ্রেয়সীর কথার প্রত্যুত্তর করল। রুদ্র ভাই সাধারণ কেউ নয় ভাবি, সে আর পিহু, হোয়াইট স্নাক্সের লিডার। শ্রেয়সী স্তব্ধ। এত বড় একটা সত্যি দুই ভাইবোন মিলে তার কাছে লুকাতে পারল? শ্রেয়সী রুদ্রর দিকে তাকাল। রুদ্র শান্ত ভঙ্গিতে শ্রেয়সীর দিকেই তাকিয়ে আছে। ওমর শেখ আবারও বললেন, রুদ্র, তোমাদের 1 মাস পর বিয়ে হবে ধুমধাম করে। এখন শ্রেয়সীকে পিয়ম হোস্টেলে দিয়ে আসবে।
রুদ্র প্রতিবাদ করল, আমি দিয়ে আসলে কি সমস্যা দাদু? চুপ। রুদ্র চুপসে গেল। আমার আর একটা কথা ছিল দাদু। কি কথা বলো? আমি চাই আমাদের বিয়ের সাথে পিহু আর পিয়মের বিয়েটাও হয়ে যাক একসঙ্গে। হ্যাঁ। তুলি বেগম ও ইমতিয়াজ অবাক চোখে দুজনের দিকে চাওয়াচাওয়ি করল। রুদ্র তাদের বলল, মা পিয়ম আর পিহু দুজন দুজনকে ভালোবাসে, তাই প্লিজ এটাকে আর বেশি ঘেটো না। ফোনের রিংটনে শ্রেয়সীর ভাবনার ইতি ঘটল। দেখল স্ক্রিনে ভাসছে তার বোন অহনার মুখ। রিসিভ করতেই তার বোনের উত্তেজিত গলার স্বর শোনা গেল। কি ব্যাপার হুম হুম, তুই নাকি বিয়ে করে ফেলছিস? আবার বিয়ে? সাথে ভাইয়ের ও বিয়ে? ও আল্লাহ, এত খুশি আমি রাখব কই। একসঙ্গে বিয়ে? তোর দুলাভাইকে বলেছি যত দ্রুত সম্ভব অফিসের কাজ শেষ করে বাংলাদেশ ব্যাক করতে। ঘড়ির কাঁটা অনুযায়ী মনে হচ্ছে সকাল 7:10 হবে। সূর্যের তীক্ষ্ণ রশ্মির সহায়তায় শ্রেয়সীর অন্ধকার রুমটা আলোকিত করেছে অবলীলায়। শ্রেয়সী ঘুম থেকে উঠেছে আরও পূর্বে। শ্রেয়সী ভাবল সে আপাতত হাঁটতে বের হবে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তার। কাল রাতে তার বোন ফোন কাটার পর রুদ্র অনেকবার কল করেছে, সে ধরেনি। রাতে ঘুম হয়নি ভালো। কিন্তু বাহিরে বের হয়ে হাঁটতে হাঁটতে শ্রেয়সী অবাক হয়ে চারদিকে শুধু তাকিয়েই রইল। ও মাই গড, তার এই অধৈর্য পাগল বোরটা এসব করেছে কি? অনুষ্ঠান করে বিয়ে বাকি আরও 3 সপ্তাহ। আর নায়ক সাহেব সারা রাস্তার এপাশে ওপাশে তার পোস্টার লাগিয়ে রেখে আমার বিয়ে আমার বিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে। বিয়ের আমার নামটা ও যোগ করে রেখে। আস্তাগফিরুল্লাহ, শ্রেয়সীর ছবির জায়গায় কি করেছে? লিখেছে, আমার বউ এমনি এমনি দেখিয়ে দেব, এত সস্তা নাকি হু? যান দূরে যান, অনুষ্ঠানই দেখিয়েন। নিচে লেখা, রুদ্র প্রতাপ চৌধুরী প্লাস শ্রেয়সী। আর হ্যাঁ, অবশ্যই সবাই দাওয়াত গ্রহণ করবেন। পাগল নাকি লোকটা? এসব করেছে কি? মান ইজ্জত সব শেষ। বাহিরে বের হওয়াই যাবে না। ভার্সিটিতে গেলে তো তাকে মেয়েগুলো খাওমাও করে ধরবে। সে দ্রুত পুনরায় যেভাবে গিয়েছিল আবার সেভাবেই ফিরে আসলো। তার আর হাঁটা লাগবে না ভাই, অনেক হয়েছে হাঁটা। রুমে এসে সে শটান হয়ে শুয়ে পড়ল। উফ, বদ লোকটা তাকে ফোন না তোলার শাস্তি এভাবে দিচ্ছে। আশ্চর্য। খাবার রেখে গেছে। শ্রেয়সী আগে খেয়ে নিল, আগে পেট ঠান্ডা করো, তারপর ঘুম দাও। এক ঘুমে রাত কাবার। আহা, কি মজার জীবন, তাই না? কিন্তু এর মাঝে তার বোন ফোন দিয়ে কেন তার মজার জীবনে ডিস্টার্ব করছে? আপাই, তোর সাথে কথা বলার এখন আমার কোনো ইচ্ছে নেই। রাখছি। 1 মিনিট শোন। আপার আরো ফিস ফিস করে বলল, শোন, আজকে তোকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব, বুঝেছিস? বাই, রাখছি। ক্যাডবেরি খাস তো? স্ট্রবেরি? হ্যাঁ। ওকে, রাখছি। শ্রেয়সী সত্যি সত্যিই ঘুমিয়ে সন্ধ্যা কাভার করে দিল। ঘুমের ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে। শ্রেয়সীর মস্তিষ্ক তোড়াক করে সজাগ হয়ে উঠল। এই কে? কে? নিচে নামান আমাকে। হোটেল স্টাফ সমানে বলে যাচ্ছে, এই কি করছেন? কি একজন পুরুষ হয়ে আপনি গার্লস হোস্টেলে ঢুকলেন কেন? এখন আমার মেয়ে তুলে নিচ্ছেন? এই মহিলা চুপ। আমার বউকে আমি তুলে নিচ্ছি না, আদর করে নিচ্ছি, তাতে আপনাদের কি? বউ বেশি তেড়িবেড়ি করছে, একটু নাট বল্টু টাইট দিতে হবে, আসছি। বেশি বাড়াবাড়ি করলে চাকরি নট করে দেব। মহিলা স্টাফ চুপসে গেল। শ্রেয়সী ভ্রুকুকে চাইল, ইস, যেই চাকরি নট কথা বলল অমনি ফুটুস। এই বাচ্চা মেয়ে, তুমি কি বুঝবে এখন একটা চাকরির মূল্য কতটা? দাঁড়াও, আগে তোমার ক্লাসটা নিয়ে নেই। এই না না, প্লিজ আমাকে ছাড়ুন। আমি কিছু করিনি তো। আমি কিছু করিনি। করনি তাই না দেখাচ্ছি। রুদ্র লম্বা চওড়া কদম ফেলে গাড়ির কাছে আসল। শ্রেয়সীকে ব্যাক সিটে ছুঁড়ে মারল। নিজে ও চড়ে বসল। রুদ্র নিজের টাই খুলল হাত দিয়ে।
শ্রেয়সী কিছুটা ভয় পেল মারবে নাকি আবার। রুদ্র এবারে পণ্যের ব্লেজার খুলে ছুঁড়ে ফেলল। শ্রেয়সী চেঁচিয়ে উঠল, একি আপনি এগুলো কেন খুলছেন? আমার ফোন না ধরার শাস্তি দিতে। শ্রেয়সী শুকনো ঢোক গিলল। আমার ফোন ধরো, অ্যাভয়েড করো, এত সাহস পাও কই তুমি মেয়ে? হুম, বলো বলো। শ্রেয়সীর ভীত মুখের দিক তাকিয়ে রুদ্র বাঁকা হাসল। রুদ্র শ্রেয়সীর পা ধরে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। শ্রেয়সীর মাথা রাখল নিজের বুকে। শ্রেয়সী শান্ত হয়ে গেল। কিছু শুনতে পাচ্ছ? হুম। কি শুনতে পাচ্ছ বউ? শ্রেয়সী চোখ বন্ধ করেই বলল, আপনার হৃদস্পন্দন। উহু, ওরা ডাকছে। শ্রেয়সী বলে। বুঝলে বোকা মেয়ে। আউস, মাথায় মারছেন কেন? রুদ্র শ্রেয়সীর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, যাও সামনে গিয়ে বসো। একটু শাস্তি যে দেব তাও কায়দা নেই কই থেকে যে আদরগুলো দৌড়ে চলে আসে। রুদ্র গাড়ি থামালো একটা লেকের পারে, আগের বারের থেকে ভিন্ন। আজ চাঁদ মামা নেই, লেকের পানির ও চকচকে ভাব বোঝা যাচ্ছে না। ওরা ওখানে পা ডুবিয়ে বসল। রুদ্র ভ্রু কুচকে শ্রেয়সীকে জিজ্ঞেস করল, এবার কি জানা যাবে ম্যাডামের রাগের কারণ? আগে বলুন বাবাকে আটকে রেখেছেন কেন? আমি তো বললামই বাবা সম্পূর্ণ পরিস্থিতির শিকার। শ্রেয়সীর কথায় রুদ্র শব্দ করে হেসে দিল। হাসছেন কেন বলুন তো? রুদ্র শ্রেয়সীকে এক হাত দিয়ে জাপটে ধরে বলল, আরে বোকা মেয়ে, চাচ্চুকে কোথাও আটকে রাখেনি, তাকে হজ করতে পাঠানো হয়েছে, বুঝলে এবার? ও আচ্ছা, তাহলে এই কথাটা আগে বললে কি হইতো? হুম? কিছুক্ষণ নীরবতা পালনের পর রুদ্র জিজ্ঞাসা করল, আচ্ছা আগে একটা কথা বলো তো, তোমার তো বড় কোনো বোনের সম্ভাবনা ছিল না, তাহলে অহনা আপু কিভাবে? শ্রেয়সী কথাটা শুনে মন খারাপ করলো। তার বড় বোনের কথা ভেবে কত না কষ্ট করছে তার বোন গত কয়েকটা বছর। আসলে আমার 4 বছর বয়সে 9 বছরের অহনা আপাইকে দত্তক নেয় বাবা। বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না রুদ্র। তার আগেই প্রেয়সীর এক হাত টেনে তুলে গোলগাল এক যুবক বলল, ভাবি, ভাবি কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে? আরে সঞ্জয় বেটা, কবে আসলি? আর এখানে কিভাবে? আবার তুই আমার লোকেশনটা ট্র্যাক করেছিস নাকি? শ্রেয়সী, মিট, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ইউর দুলাভাই। দুলাভাই মানে? হ্যাঁ, তোমার আপার হাজব্যান্ড। বুকে আয় দোস্ত, বুকে আয়। সর ভাই, তুই আগে বল আমার শালিকার পিছনে তুই কি করছিস এতক্ষণ? দাদুকে বলবো নাকি? শালা বাটপার। শ্রেয়সী তো অবাক। আপা এসেছে? হ্যাঁ, সে তো তোমাকে সারপ্রাইজ দিবে, তাই অস্থির। ওই তো অহনা, অনেকদিন পর দুই বোন কাছাকাছি এসে মধুর আলিঙ্গন করলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, যা এই আবহাওয়ায় কারো কাম্য নয়। সবাই দৌড়ে গাড়িতে বসলো। কেমন হবে তাদের পরবর্তী গন্তব্য? কোন দিকে মোড় নিবে গাড়ির চাকা, নাকি জীবনের চাকা? আর কি কোনো রহস্য আসবে? কেমন হবে তাদের বিয়ে? সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি গল্পটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। তাই নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।